আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প ক্ষুধা। লিখেছেন হ্যারিস টার্নার। সামনেই ভারত মহাসাগর, অন্তহীন সমুদ্র, যার পানি কখনো ফুরোয় না, ফুরোতে জানে না। জুলিয়া নিকলসন ভাবছিল, প্রকৃতির একই খেয়াল। একদিকে সমতলে অফুরন্ত পানি, অথচ আকাশে এক চিলতে মেঘও নেই। গত 2 বছর ধরে আফ্রিকার এই ড্রাকেন্সবার্গে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। খরা চলছে, মাঠ শুকিয়ে কাঠ, ফসল নেই, দুর্ভিক্ষ, চারিদিকে হাহাকার। প্রথম বছর তবু একবেলা অন্যের সংস্থান ছিল, গরিব খেটে খাওয়া কলকারখানার মজুরদের আর গরিব চাষিদের। কিন্তু দ্বিতীয় বছরে প্রতিদিন একবেলার খাবারেরও জোগাড় নেই। সরকারি অনুদানের উপর নির্ভর করতে হয় তাদের, তাও নিয়মিত নয়, বড়ই অনিয়মিত। সবচেয়ে বেশি করুণ অবস্থা সাগর তীরের এই ড্রাকেন্সবার্গ গ্রামে। সামনে অন্তহীন সমুদ্র, আর পিছনে তাকালে চোখে পড়ে শুধু ধুধু কালাহারি মরুভূমি। দূরে অরেঞ্জ নদীতে চড়া পড়ে গেছে। বছর 2 আগে এই নদীতে নৌকা চলত, এখন সেটা মানুষের পায়ে চলা পথ হয়ে দাঁড়িয়েছে, যার আর এক নাম জনপথ। মাথার উপর সূর্যের প্রচণ্ড তাপ। সরকারি অনুদান কেন্দ্রে জুলিয়া গিয়েছিল ভিক্ষের চাল সংগ্রহের জন্যে, কিন্তু আজ তাকে খালি হাতে ফিরতে হয়েছে। সরকারি ভাণ্ডারও বাড়ন্ত। বিদেশ থেকে চাল আসার কথা ছিল, কিন্তু আমেরিকা আর কানাডা থেকে চালের জাহাজ এখনো এসে পৌঁছায়নি ডারবান বন্দরে। খালি হাতে বাড়ি ফিরে আসতে গিয়ে জুলিয়ার চোখের কোল বেয়ে অশ্রুর বাদল নামতে দেখা গেল। সরকারি অনুদান কেন্দ্র তাদের বাড়ি থেকে প্রায় মাইল 5 দূরে। 2 দিন হলো তার পেটে একটা দানাও পড়েনি, তাই পথের ক্লান্তি। তার উপর জুলিয়ার বিয়ে হয়েছে আজ প্রায় 10 বছর। তার স্বামী কৃষক। যেটুকু জমি জমা ছিল, ফসল ভালো হলে তাতে তাদের সংসারের ভাত কাপড়ের অভাব হতো না। কিন্তু পরপর 2 বছর খরার দরুন তার ভাণ্ডার এখন শূন্য। এই 10 বছরে জুলিয়ার স্বামী তাকে 5 বার হাসপাতালে পাঠিয়েছিল। সে এখন 5টি সন্তানের জননী। তার উপর আবার সে সন্তান সম্ভবা। এখন 9 মাস চলছে। তার হাসপাতালে যাওয়ার সময় হয়ে গেছে। এই অবস্থায় তার এখন কিছু ভালো খাবারের প্রয়োজন। কিন্তু এখন নিজের কথা ভাববার অবসর নেই জুলিয়ার। 5টা ছেলে মেয়ে আর স্বামীর মুখে একবেলা অন্ন জোগাতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে তাকে। নিজের ভাবনা মুলতুবি রাখতে হয়েছে তাকে। সোজা বাড়ি ফিরল না জুলিয়া। পথের মাঝে সে তার এক বান্ধবীর বাড়িতে গেল। তার উদ্দেশ্যের কথা অনুমান করে করুণ সুরে বান্ধবীর মা বলে উঠল, না বাছা, আজ আর তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারছি না। আমাদের নিজেদেরই চাল বাড়ন্ত। ভাবছি ভিক্ষের ঝুলি নিয়ে বেরুবো কিনা। হতাশ মনে বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে জুলিয়া তার বান্ধবীর মার কথা মনে করে নিজের মনেই বলে উঠল, আজকের দিনে কেই বা কাকে ভিক্ষে দেবে? সবারই তো একই অবস্থা। নেই, শুধু নেই। অভাব অনটন আর হাহাকার চারিদিকে। এবছর মনে হচ্ছে দুর্ভিক্ষ ব্যাপক আকারে দেখা দেবে। চুরি ছিনতাই ক্রমশ বাড়ছে। অনাহারে মানুষ নানা অসুখে ভুগছে। অপরাধীদের জেল হচ্ছে, আর অসুস্থ রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালে। সেখানেও জায়গার অকুলান দেখা দিয়েছে। জুলিয়া ভাবছে তার স্বামী কোনো কাজের নয়। যত ভাবনা তার, যেন সংসারটা তার একারই। 2 মুঠো চালের জন্যে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তাকে এ দরজা থেকে আর এক দরজায়। স্বামী কেবলই বাপ হয়েই খালাস। ছেলে মেয়েদের ন্যূনতম দায়িত্বও পালন করতে চায় না। কৃষক সে, ধরে নিলাম। এখন চাষাবাদ বন্ধ, কিন্তু অন্য উপায়ও তো আছে রোজগারের। সৎ পথে রোজগার করতে না পারো তো চুরি ছিনতাইও করতে পারো তো তুমি। ধরা না পড়লে হাতে বাড়তি কিছু টাকা পয়সা আসবে, তা দিয়ে ব্ল্যাকে চাল কিনতে পারবে, ছেলে মেয়েদের মুখে একবেলা খাবার তুলে দিতে পারবে। আর ধরা পড়লে জেলে। তবু ভালো, জেলে 2 বেলা খেতে পারবে তো।
অন্তত একজনের আহারের চিন্তা থেকে সে তো মুক্ত হতে পারবে। কিন্তু সে মুরদও নেই তার স্বামী নামে দেবতাটির। দেবতা? এখন জুলিয়ার মনে হচ্ছে দেবতা না, সে যেন তাদের সংসারে এক অপদেবতা। হ্যাঁ, অপদেবতা নয় তো কি। বছর বছর তাকে হাসপাতালে পাঠিয়ে এক গাদা ছেলে মেয়ের বোঝা চাপিয়ে দিয়েছে সে তার মাথার উপর। যদি আজ তাদের কেবলমাত্র একটি ছেলে কিংবা একটি মেয়ে থাকতো, তাহলে এত চিন্তা হতো না তার। দুমুঠো চালের জন্যে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে তাকে ঘুরে বেড়াতে হতো না। এর উপর আর একটা বোঝা চাপিয়ে দিয়েছে তার স্বামী অপদেবতাটি। হঠাৎ তার পেটটা কেমন মোচড় দিয়ে উঠল। আর একটা মুখ এই নিষ্ঠুর পৃথিবীর প্রথম আলো দেখবার জন্যে বেরিয়ে আসতে চাইছে। ডাক্তার বলেছে তার শরীরের অবস্থা খারাপ, দেহে এক ফোঁটাও রক্ত নেই, অ্যানিমিয়ার রোগী। এ অবস্থায় আর একটা বাচ্চার জন্ম দিলে এবার মৃত্যু তার অনিবার্য। তাই যেন হয়, জুলিয়া ঈশ্বরের কাছে প্রার্থনা জানালো। সঙ্গে সঙ্গে তার আরো 5টা ছেলে মেয়েদের মুখ তার চোখের সামনে ভেসে উঠল। না, এত সহজে জীবন সংগ্রামে হার মানতে চাইবে না সে, বরং যে আসছে আসুক। হয়তো নবাগতর আগমন তার কাছে অভিশাপ না হয়ে আশীর্বাদও হতে পারে, এ কথাও ভাবল জুলিয়া। পেটের যন্ত্রণাটা ক্রমশ বাড়ছে। উফ, কি অসহ্য। তার চোখ মুখ কুঁচকে আসছে। মাথার উপর সূর্যের তাপ বাড়ছে। মে মাস শেষ হতে চলেছে, অথচ আকাশে এক টুকরো মেঘেরও দেখা নেই। এখনো বর্ষা আসার কোনো লক্ষণ নেই, অথচ যে আসছে সে তার পেট থেকে বেরিয়ে আসতে চাইছে। একটু আগেই সবে 9 মাসে পড়েছে, 10 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারছে না। আর তার দোষী বা কোথায়, ভাবল জুলিয়া। আজ 2 দিন উপবাসে রয়েছে সে। আহারের যেটুকু সংস্থান সে করতে পেরেছিল, স্বামী আর 5টা ছেলে মেয়েদের মুখে তুলে দিয়ে নিজের জন্যে কিছু আর রাখতে পারেনি। পেটের মধ্যে যে আছে সে এখনো জানে না দেশের কি হাল এখন। এই খরা দুর্ভিক্ষের মধ্যে তার উত্তরসূরিরা কিভাবে বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে অহরহ। জানলে সে হয়তো আরো কিছুদিন, আরো কয়েক মাস, আরো একটা বছর সে যদি অপেক্ষা করতে পারত ভালো হতো। পরের বছর হয়তো বৃষ্টি হতে পারে, মাঠ আবার সবুজ ফসলে ভরে যেতে পারে। তাহলে তাদের অভাবের দিনগুলোর অবসান হয়। তখন সে তাকে স্বাগত জানাতো হাসি মুখে। এমনটি যদি হয়। জুলিয়া শুনেছে জাপানে একজন গর্ভবতী নারীর দীর্ঘ 22 মাস পরেও সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা না হওয়ায় তাকে সিজারিয়ান করতে হয়েছিল। সে এক প্রকৃতির অপ্রাকৃতিক খেলা, আর সেই খেয়ালের শিকার হতে রাজি আছে জুলিয়া, যদি তার ক্ষেত্রেও জাপানের সেই গর্ভবতী নারীর পুনরাবৃত্তি ঘটে এখানে, এই দুর্ভিক্ষ পীড়িত ড্রাকেন্সবার্গ গ্রামে। কিন্তু না, এ অসহ্য যন্ত্রণা, জুলিয়ার প্রাণটা যেন বেরিয়ে যাবে। প্রথমে সে ভেবেছিল বুঝি সেটা তার পেটের অসুখের যন্ত্রণা, কিন্তু তাই বা কি করে হয়? পেটে কিছু পড়লে, অতিরিক্ত খেলে তবেই তো বদহজমের জন্য পেট ব্যথা করবে। বাড়তি আহার দূরে থাক, 2 দিন সে কিছুই খায়নি। তাই সে এখন ভালোভাবেই বুঝে গেছে তার সেই যন্ত্রণা পেটের অসুখজনিত নয়, সেটা প্রসব যন্ত্রণা। তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইল সে, কিন্তু হাঁটতে খুব কষ্ট হচ্ছিল তার। সংক্ষিপ্ত করার জন্যে জঙ্গলের পথই বেছে নিল জুলিয়া। তাছাড়া সে এও ভাবল প্রয়োজন হলে জঙ্গলের ভেতরেই কোনো গাছের ছায়াতলে প্রসব করবে সে। ধারে কাছে কোনো লোক থাকবে না, তাতে তার আব্রু রক্ষা পাবে। তারপর সেখান থেকে সে তার সদ্যজাত সন্তানকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরবে। আবার একটা নতুন মুখ, নতুন ভাবনা। এই দুর্ভিক্ষের দিনে তাকে বাঁচিয়ে রাখা, সে কি সম্ভব, ভাবল জুলিয়া। কোনো রকমে পা দুটো টেনে টেনে অরণ্যের গভীরে এসে পৌঁছালো সে। পা দুটো যেন আর চলতে চাইছে না। তার প্রসব বেদনা তখন চরমে। পা দুটো অসম্ভব টলছে, শরীরটা অসম্ভব কাঁপছে। যন্ত্রণাটা পেট থেকে তলপেটে ক্রমশ নামছে। সে আসছে, বেরুবার পথ খুঁজছে। বেরুবার পথ খুব বেশি দূরে নয়,
1 কি 2 ইঞ্চির ব্যবধান মাত্র, তারপরেই সে মুক্ত। দীর্ঘ 9 মাসের বন্দিদশা ঘুচে যাবে তার। মুক্ত আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে সে। তার অনেক আশা, অনেক স্বপ্ন। সফল হবে কিনা জানে না সে, তবু সে আলো দেখতে চায়, পৃথিবীর প্রথম আলো, প্রথম বাতাস। যে আসছে তার নিজের কাছে হার মানল জুলিয়া। একটা বিরাট অশ্বত্থ গাছের ছায়াতলে আশ্রয় নিল সে। দেহটা লুটিয়ে দিল সেই গাছের বিস্তারিত গুঁড়ির ওপরে। জায়গাটা নির্জন, তবু ভয়ে ভয়ে একবার চারিদিকে তাকিয়ে দেখে নিল সে। না, ধারে কাছে কোথাও কেউ নেই। এখন নিঃসংকোচে প্রসব করতে পারে সে। একটা তীব্র যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসছে তার। সে যেন জ্ঞান হারিয়ে ফেলবে, এবং হলোও তাই শেষ পর্যন্ত। জুলিয়ার স্বামী কাঠ কাটতে ঢুকেছিল জঙ্গলে। মাঠে চাষ বন্ধ, তাই জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে বিক্রি করতে চাইছে। যা 2-4টে টাকা হাতে পাওয়া যায়, উদ্দেশ্য এরকম। তবে কাঠুরের পেশাটা আজই বেছে নিয়েছিল সে। আজই প্রথম তার জঙ্গলে আসা। জ্বালানি কাঠ সংগ্রহ করে অরণ্য পথে বাড়ি ফিরছিল সে। মাথায় কাঠের বিরাট বোঝা। প্রথম দিনেই বেশ কিছু রোজগার হবে ভেবে মনে মনে উল্লসিত সে। কিন্তু বয়স হয়েছিল তার। একসঙ্গে এত বোঝা মাথায় নিয়ে পথ চলতে খুব কষ্ট হচ্ছিল। অথচ কাঠগুলো যে 2 কিস্তিতে নিয়ে যাওয়া যাবে, তাও সে সাহস করতে পারছিল না। এখন দিনকাল ভালো নয়। অর্ধেক কাঠ জঙ্গলে রেখে গেলে চুরি হয়ে যেতে পারে। তার কাঠ কাটার পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। কিন্তু এদিকে পথ চলতেও খুব কষ্ট। তাই কি যে করবে সে ভাবছিল। হঠাৎ সেই সময় সদ্যজাত শিশুর ক্রন্দন শুনে চমকে উঠল। মনে মনে ভাবল, এই দুর্ভিক্ষের দিনে কার আবার কপাল পুড়ল। অভাবের সংসারে আর একটা নতুন মুখ মানেই নতুন করে আবার বিড়ম্বনা, আবার দুশ্চিন্তা। শিশুর কান্নার শব্দ খুব কাছ থেকেই আসছে বলে তার মনে হলো। ভাবল সে, শিশুর পাশে তার মাও নিশ্চয় আছে, আর সে নিশ্চয়ই তাদের গ্রামেরই হবে, তার পরিচিতও হতে পারে। অতএব তার জিম্মায় অর্ধেক কাঠ রেখে দিয়ে বাকি অর্ধেক কাঠ নিয়ে বাজারে যেতে সুবিধে হবে তার। এইসব কথা ভেবে সে শব্দকে অনুসরণ করে এগিয়ে চলল অদূরে সেই অশ্বত্থ গাছটার দিকে। কাছাকাছি গিয়ে হঠাৎ তার মনে পড়ল, তার স্ত্রী জুলিয়াও তো সন্তান সম্ভবা। 9 মাস চলছে তার। কোন সেই ভোর সকালে 2 মুঠো চালের সন্ধানে বেরিয়েছিল মেয়েটি, এখনো ফিরে আসেনি। তবে কি তার কিছু হলো? কথাটা মনে হতেই আর একবার শিউরে উঠল সে। একটু আগে অন্য নারীর মা হওয়ার কথা অনুমান করে যতটা দুঃখবোধ হয়েছিল, তার থেকে অনেক বেশি মুষড়ে পড়ল জুলিয়ার মা হওয়ার কথা ভেবে। বেচারি রক্ত স্বল্পতায় ভুগছে। তার ওপর সন্তানের জন্ম দেওয়ার শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা অনুমান করতে গিয়ে মনে ভীষণ ব্যথা পেল এবং নিজেকে ধিক্কার দিতে চাইল। গত 2 বছর দুর্ভিক্ষের প্রশ্ন তুলে জুলিয়া মা হতে চায়নি। সে তখন জুলিয়াকে বুঝিয়েছিল এই বলে যে, দুর্ভিক্ষ তো আর চিরদিন থাকবে না, একদিন নিশ্চয়ই সুদিন আসবে। তখন অঝোর ধারায় আবার বৃষ্টি নামবে, মাঠে ঘাটে পানি জমবে, চাষিরা আবার লাঙল দেবে মাঠে, মাঠ আবার ভরে উঠবে সবুজ ধানের শীষে, শাকসবজিতে। তখন চাষের জন্যে আরও লোকজন দরকার। সেই হিসেবে আরও একটা ছেলে হলে তাদেরই লাভ বেশি। জনমজুর খাটতে বাইরে থেকে ভাড়াটে লোক ডেকে আনতে হবে না। সে কথা শোনার পর জুলিয়ার মনের প্রতিক্রিয়া কি জানতে পারেনি সে। তবে একটা কথা সে ঠিক বুঝে গিয়েছিল, অনেক হয়েছে, আর নয়। নতুন করে স্বপ্ন সে আর দেখতে চায় না। সে তখন তার ছেলে মেয়েদের বিছানায় গিয়ে শুয়েছিল। স্বামীকে খুব ঘৃণা করতে ইচ্ছে হচ্ছিল জুলিয়ার তখন। তার চোখ মুখের ভাষা যেন সেই কথাটাই বলে দিচ্ছিল তাকে। আর তার সেই ভাষাটা না বোঝবার বয়স নয় জুলিয়ার স্বামীর। সেদিন জুলিয়ার সেই বিরক্তি আর ঘৃণা মিশ্রিত মুখটার কথা অনুমান করতে করতে অশ্বত্থ গাছতলায় এসে দাঁড়াতেই সে দেখল
যা ভেবেছিল ঠিক তাই। জুলিয়ার পাশে পড়েছিল তার সদ্যজাত পুত্র সন্তান। কাঁদছিল সে তখনও। আর জুলিয়া অচৈতন্য হয়ে পড়েছিল অশ্বত্থ গাছের গুড়িটার ওপর। তার চোখ দুটো নিমীলিত। তার বুকের ওঠানামা লক্ষ্য করল। ঠিক ঠাহরও করতে পারল না সে। মাথা থেকে কাঠের বোঝাটা নামিয়ে নিচু হয়ে সে দেখতে থাকলো জুলিয়ার নিঃশ্বাস পড়ছে কিনা। হ্যাঁ, শ্বাস নিচ্ছে সে এখনো। তার মানে বেঁচে আছে এখনো। মনে বল পেল সে। সদ্যজাত শিশুপুত্রের দিকে আর চোখে একবার তাকিয়ে তার কেমন মায়া হলো। কে জানে না কতদিন সে বেঁচে থাকতে পারবে। হয়তো 2-4 দিন, 2-4 মাস, কিংবা মাত্র কয়েক মুহূর্ত। সে জুলিয়াকে জাগাতে চাইল না। ওর শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে, এখন একটু বিশ্রাম নিক। অর্ধেক কাঠ নিয়ে সে এখন বাজারে যাবে বলে ঠিক করল। সেগুলো বিক্রি করে ফিরে এসে ওকে সঙ্গে করে নিয়ে যাবে। কুঠারটা সে রেখে গেল বাকি অর্ধেক কাঠের পাশে। খানিক পরেই অচৈতন্য ভাবটা কেটে যেতেই চোখ মেলে তাকালো জুলিয়া। সে তার সদ্যজাত সন্তানের দিকে তাকালো। এবারেও তার ছেলে হয়েছে, পরপর 6টি ছেলে। কতই না সুখের কথা। কিন্তু ছেলের দিকে মুখ ফিরিয়ে নিয়ে অপর দিকে তাকাতেই সে দেখল একটা কাঠের বোঝার পাশে পড়ে রয়েছে একটা কুঠার। কুঠারটা দেখে চিনতে পারল সে। ওটা তার স্বামীর। এর অর্থ জঙ্গলে কাঠ কাটতে এসেছিল। কাঠের একটা বোঝা নিয়ে বাজারে গেছে সে বিক্রি করার জন্যে। কুঠারটাও রেখে গেছে, পরে ওই বোঝাটার সঙ্গে নিয়ে যাবে। তবে তার আগেই সে তার সদ্যজাত ছেলেটার দিকে তাকালো। বেশ হৃষ্টপুষ্ট হয়েছে শিশুটি। কেজি 4 ওজন হবে, ভাবল জুলিয়া। ক্লান্ত দেহটাকে কোনো রকমে টেনে তুলে ধরল জুলিয়া। তারপর তেমনি ক্লান্ত পায়ে এগিয়ে গিয়ে সে তার স্বামীর কুঠারটা হাতে তুলে নিয়ে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল কুঠারের বাটটা। একটা কাঠের ওপর আঘাত করে কুঠারের তীক্ষ্ণতা যাচাই করে নিল সে। এক কোপেই গোটা কাঠটা কেমন 2 টুকরো হয়ে গেল। হ্যাঁ, এটা দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাবে আপাতত। তারপর বাকি কাজটুকু বাড়িতে গিয়ে চপার দিয়ে সেরে নেবে। এক হাতে কুঠারটা তুলে নিয়ে অপর হাতে জুলিয়া তার সদ্যজাত শিশুপুত্রটিকে তুলে নিল। আদর করল প্রাণ ভরে। মাথাটা খুব ছোট হয়েছে, ভালোই হয়েছে। মাথা মোটা লোকগুলো তেমন সুবিধার হয় না, কোনো কাজেই লাগে না। হয়তো একটু অন্য মনস্কতার জন্যে, কিংবা কেন কে জানে জুলিয়ার হাত থেকে তার সদ্যজাত শিশুপুত্রটি খসে পড়ে গেল। কোঁকিয়ে কেঁদে উঠল ছেলেটি। তাকে ভোলাবার কোনো চেষ্টাই করল না জুলিয়া। হয়তো সে তখনও অসুস্থ, কারণ সেই মুহূর্তে তার মাথাটা দুলে উঠল এবং তার ভারী দেহটা আছড়ে পড়ল ছেলেটির ওপর। আর তার হাতের ধারালো কুঠারটা মনে করতে পারছে না জুলিয়া। তারপর জ্ঞান হারিয়ে ফেলেছিল। প্রথম দফায় কাঠ বিক্রি করে বাজার থেকে ফিরে এসে জুলিয়ার স্বামী দেখল 2 হাতে মুখ গুঁজে তার স্ত্রী বসে আছে। ছেলেটা যথাস্থানেই পড়ে আছে, তবে তার মুখটা জুলিয়ার ছিন্ন স্কার্টের একটা অংশ দিয়ে ঢাকা। হোঁচট খেল সে। তবে কি সে তার আশঙ্কাই সত্য হলো? ছেলেটিকে প্রথম দেখা মাত্র মনে মনে আশঙ্কা প্রকাশ করেছিল সে। বাঁচবে হয়তো 2-4 দিন, 2-4 মাস, কিংবা কয়েক মুহূর্ত। সে তার শেষ আশঙ্কার কথা মনে করে শিউরে উঠল। মনটা তার এতই বিক্ষিপ্ত তখন যে জুলিয়াকে জিজ্ঞেস করবার মতো সাহস ছিল না তার। আর জুলিয়াও কেমন যেন পাথর হয়ে গেছে। মুখে কোনো কথা নেই। তার চোখের ভাষাও যে সে পড়বে তারও কোনো উপায় নেই, কারণ মুখ নিচু করে বসেছিল সে তখন। যাই হোক, জুলিয়াকে কোনো প্রশ্ন করবে না বলে মনে মনে ঠিক করল। বরং ধীরে ধীরে এগিয়ে গিয়ে ছেলেটির মুখের উপর থেকে স্কার্টের অংশটা সরিয়ে ভালো করে দেখতে গিয়েই চমকে উঠল সে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। নিষ্প্রাণ চোখে আতঙ্কের ছায়া পড়েছিল। ছেলেটির নাকে হাত দিয়ে দেখল সে, না, নিঃশ্বাস পড়ছে না। জুলিয়া মুখে না বললেও সে তখন জেনে গেছে সে আর বেঁচে নেই। বিষণ্ণ মনে উঠে দাঁড়ালো। সে এখন ভাবছে হয়তো এটা ঈশ্বরেরই আশীর্বাদ।
বেঁচে থাকলে কি বা খেতে দিত তাকে? দুধের বাচ্চা, না খেতে পেয়ে মারা পড়ত। আজ না হয় কাল, নয়তো পরশু। তাতে মায়া বাড়ত। কি দরকার শুধু শুধু মায়া বাড়িয়ে? এ একরকম ভালোই হলো, নিজের মনেই সে বলল। তারপর জুলিয়ার কাছে ফিরে গিয়ে তার মাথায় সান্ত্বনার হাত বোলাতে লাগলো সে। তারপর নরম গলায় জিজ্ঞেস করল, কেমন করে এমনটি হলো জুলিয়া? বেশ কয়েক মুহূর্ত চুপ করে থেকে এক সময় উত্তর দিল জুলিয়া, জানি না, হঠাৎ মাথাটা কেমন চক্কর দিয়ে উঠেছিল। টাল সামলাতে না পেরে পড়ে যাই, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছু জানি না, উত্তরে বলল জুলিয়া। তোমার কি কিছুই মনে নেই? না, বললাম তো। একটু যেন বিরক্ত হলো জুলিয়া। যদি একটু আগে তার স্বামী ফিরে আসতো, জুলিয়া যা বলতে পারছে না সেটাই নিজের চোখে দেখতে পেত, শুনতে পেত তার সদ্যজাত শিশুপুত্রের শ্বাসরোধী কান্নার আওয়াজ। মাত্র একবারের জন্যেই, তারপরেই সব স্তব্ধ, নিশ্চুপ। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। সূর্যের তাপ বাড়ার আগেই বাড়ি ফিরে যেতে হবে, ভাবল জুলিয়ার স্বামী। তবে তাকে আর একবার বাজারে গিয়ে বাকি কাঠগুলো বিক্রি করে আসতে হবে। জুলিয়ার দিকে তাকালো সে। বেচারি, কোন সেই ভোর সকালে বাড়ি থেকে সে বেরিয়েছিল ভর্তি পেটে, আর এখন তাকে ফিরে যেতে হচ্ছে খালি পেটে, শূন্য হাতে। আর জুলিয়ার স্বামীর হাতে তার ব্যর্থতার ফসল। এখন সেটার একটা সদ্গতি করতে হবে, ভাবল জুলিয়ার স্বামী। সেই অশ্বত্থ গাছটার পেছনেই সে তার কুঠার দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। সদ্যজাত শিশু, কতটুকুই বা গর্ত করতে হবে। কুঠার দিয়ে একটা ছোট্ট গর্ত সে খুঁড়ে ফেলল দ্রুত হাতে। এবার শেষ কাজটা সারতে হবে, তাকে কবরে শোয়াতে হবে। জুলিয়ার স্বামী মাটির ওপর থেকে তাকে তুলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দ্রুত হাতে জুলিয়া তার মৃত শিশুপুত্রকে কোলে তুলে নিল। শুধু মাথাটাই দেখা যাচ্ছে, দেহের বাকি অংশটা ছিন্ন স্কার্টের নিচে বড় জীর্ণ বলে মনে হলো। কবরের নিচে মৃত শিশুপুত্রকে শুইয়ে দিয়ে জুলিয়া নিজেই মাটি চাপা দিয়ে দিল। তার হাত দুটো অসম্ভব কাঁপছিল। তার স্বামী সব নিরীক্ষণ করল মনোযোগ সহকারে। বেচারি, অস্ফুটে ছোট্ট শব্দটা বেরিয়ে এলো তার মুখ থেকে। বাড়ি ফেরার পথে একটা কথাও বলল না জুলিয়া। হঠাৎ যেন বোবা হয়ে গেছে সে। কিন্তু সেই জুলিয়া বাড়ি ফিরে এসে অন্য মেয়ে, অন্য রূপে দেখা দিল। ছেলেমেয়েরা ছুটে এসে অনুযোগ করল, মা মা, ভীষণ খিদে পেয়েছে। তোমরা শান্ত হয়ে একটু অপেক্ষা করো, জুলিয়া তাদের বলল। দেখি তোমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করতে পারি। জুলিয়ার স্বামী তার পাশে এসে বলল, বাড়িতে তো একটা চালের দানাও নেই। দেখোই না কি করি। এর বেশি আর কিছু বলল না জুলিয়া। খাবার প্লেটে জুলিয়াকে মাংস পরিবেশন করতে দেখে চমকে উঠল তার স্বামী। ছেলেমেয়েরা সেই মাংস তৃপ্তি সহকারে খেতে শুরু করলেও জুলিয়ার স্বামী কিন্তু খাওয়া ফেলে ছুটল জঙ্গলের দিকে। আর ঠিক তখনই কান্নায় ভেঙে পড়ল জুলিয়া। ধন্যবাদ।